हेलो भाई लोग, আমার নাম শুভমশীল। ওয়েলকাম টু স্টাডিজ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ আমি নিয়ে চলে এসেছি আলোর মেবি লাস্ট লেকচার বা লেকচার নাম্বার 8। আজ মেবি আজ এটা শেষ করে দেবো, আলো আজ শেষ করে দেবো, ঠিক আছে? এই হচ্ছে কথা। আর বলো তোমাদের কী চলছে? আমি কেন বলি রোজ দিন, বলো তোমাদের কী চলছে, কেমন আছে বলো তোমরা? ঠিকঠাক আছে আশা করি, ভালো চলছে ঠিকঠাক। পড়াশোনা করতে থাকো, আগুন ঠাগুন লাগাতে থাকো জীবনে। হ্যাঁ ঠিক আছে। তো আজকে আমি আলো শেষ করছি। দেখো এরপরে তোমাদের কী কাজ হবে, আমি ফিবাইকিউটে এবার দেখো আজকের আলোটা শেষ করছি। তো আজকের আলোটা যদি আমি জানি না কত শেষ করতে পারবো কি না, আলোটা যে শেষ মেবি আমি শেষ করে দেবো যা আছে। আর যদি না শেষ করতে হবে তাহলে কালকে একটা লেকচার দেবো। আর এই আলোটা শেষ করার পরে প্রায় এক সপ্তাহ মতো ক্লাসেস অফ থাকবে, ঠিক আছে? প্রায় এক সপ্তাহ মতো ক্লাসেস অফ থাকবে। আমি তোমাদেরকে বলেছিলাম না রেজাল্ট বেরোচ্ছে না, তো তার জন্য আমাকে একটু বাইরে যেতে হচ্ছে, ঠিক আছে? মানে এই ওয়েস্ট বেঙ্গলের থেকে একটু বাইরে যেতে হচ্ছে, আগরতলায়। তো তার জন্য ক্লাসেস একটু অফ থাকবে। কিন্তু আমি হোপফুলি ফিঙ্গার্স সব ক্রস করে আমি বলছি, হোপফুলি রেজাল্টটা খুব শীঘ্রই বেরিয়ে যাবে, হোপফুলি, ঠিক আছে? তাহলে যদি রেজাল্ট যত তাড়াতাড়ি বেরোবে আমি বলছি আমি তত তাড়াতাড়ি চলে আসবো। এটা আমার ছুটিটা এক সপ্তাহ হতে পারে, 2 সপ্তাহ হতে পারে, ঠিক আছে? তার থেকে বেশি না হওয়ারই চান্স আছে। তোমরা প্লিজ চাপ নেবে না, তোমাদেরকে যতটা পড়ছি ততটা পড়বে। প্লাস তোমরা মেবি স্যারদের বা ম্যামদের কাছে কোথাও পড়ছো, ইউটিউবে আরও ভিডিও আছে, সেখান থেকেও দেখতে পারো, ঠিক আছে? তো তোমরা দেখো আলোটা আমি এখন শেষ করে দিচ্ছি। তারপরে তোমাদের যে পিওয়াইকিউ লেকচারগুলো এখন আমি রেকর্ড করবো, ঠিক আছে? পিওয়াইকিউ লেকচার আলোর, তারপর কি গ্যাসের আচরণ, তারপর নাম বলো রাসায়নিক গণনা, এই 3টে পিওয়াইকিউ লেকচার আমি রেকর্ড করে তোমাদের জন্য যাব। আর নেক্সট যে চ্যাপ্টার হবে, নেক্সট চ্যাপ্টারটা 1-2 সপ্তাহ একটু আমার গ্যাপ থাকবে। সৃজনদার ভিডিও তো আসবে এবার থেকে, আসছে নিশ্চয়ই। এবার তার সাথে সাথে আমার ওই একটুখানি গ্যাপ আছে, তার একটু অ্যাডজাস্ট করতে হবে প্লিজ, কারণ আমারও সিচুয়েশানটা তোমাদের একটু বুঝতে হবে। আমাকে একটু বাইরে যেতে হচ্ছে, কিন্তু আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি। এবং ভগবানকেও বলছি, ভগবান যাই থাক না কেন উপরে, যেই থাকুক না কেন, তাকে বলছি যে যেন আমাদের রেজাল্টটা একটু তাড়াতাড়ি বেরিয়ে যায়। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকেও বলছি, কারণ শুধু ভগবানের হাতে থরি আছে, ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের হাতে আছে যে আমার রেজাল্টটা বের করা। যত তাড়াতাড়ি রেজাল্ট বের হবে তত তাড়াতাড়ি আমি তোমাদেরকে পড়াতে আবার ফিরে আসতে পারবো, ঠিক আছে? কিন্তু আমি এটুকুনি বলতে পারি যে আমি সিলেবাস তোমাদের শেষ করাবো, ঠিক আছে? সে কী করে করাবো আমি জানি না, কিন্তু আমি মনে হয় আমার গাট ফিলিং যেটা হয়, আমি তোমাদের বলেছি না, আমার গাট ফিলিং খুব স্ট্রং। আমার যা গাট ফিল হয় আমার সেটা করে হয়ে যায়, ঠিক আছে? আমার গাট ফিল খুব স্ট্রং হয়, মানে আমার 6th সেন্স যেটাকে বলে, ওটা আমার একটু অনেকটা স্ট্রং। আমি বুঝতে পারি কখন কি খারাপ হচ্ছে, অনেক ভালো হচ্ছে। কিন্তু আমি এইটুখানি বুঝতে পারছি যে আমি তোমাদের মানে সিলেবাস শেষ করাবো, ঠিক আছে? তাই প্লিজ ডিমোটিভেটেড হবে না যে দাদা ছেড়ে চলে যাচ্ছে, তো আমরা কী করবো, কোনো চাপ নেওয়ার কোনো দরকার নেই। আমি আছি, সৃজনদা এখন পড়াচ্ছে তোমাদের, কোনো চাপ নেই। আমি 1-2 সপ্তাহের মধ্যে শিওরলি আই উইল রিটার্ন, ঠিক আছে? আমি ব্যাকে ফিরে আসবো 1-2 সপ্তাহের মধ্যে, ঠিক আছে? ততদিনের জন্য তোমরা একটুখানি ভালো করে পড়াশোনা করবে, পিওয়াইকিউগুলো ভালো করে করবে। তারপর যে পিওয়াইকিউ আমি যেগুলো গ্যাপ ট্যাপ থাকবে, আমি 5 বছর করে করাচ্ছি, পরের 5 বছরগুলো করতে পারো, টেস্ট পেপার সলভ করতে পারো, ঠিক আছে? আর 2-1টা চ্যাপ্টার তোমাদের যদি মনে এখানে সোজা চ্যাপ্টার 2-1টা আছে, যেরকম আছে হচ্ছে গিয়ে তাপেরটা একটু কঠিন, তাও একটু তোমরা একটু দেখে ঠুকে একদম ফার্স্ট চ্যাপ্টারটা যেটাকে বলে, নাম কি, বায়ুস্তর থাইস্তর, কী নাম ওটাকে? হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারটার নাম ভুলে যাই ভাই সাহেব। ফার্স্ট চ্যাপ্টারটার নাম হচ্ছে গিয়ে পরিবেশের জন্য ভাবনা, ঠিক আছে? এই চ্যাপ্টারটা তোমরা পড়ে রাখতে পারো এই 1-2 সপ্তাহের মধ্যে, ওর পিওয়াইকিউ করতে পারো, টেস্ট পেপার ভালো করে সলভ করতে পারো, ঠিক আছে? তাই কোনো চাপ নেবে না, আই উইল রিটার্ন সুন। তো তার জন্য বলছিলাম যে কদিন একটু ভিডিও যাওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আমার ভিডিওটা, সৃজনদার ভিডিও আসবে, ঠিক আছে? এই হচ্ছে কথা, ঠিক? আর আমি ফিরে আসবো, ফিঙ্গার্স ক্রস দুটোই, ঠিক আছে? তো চলো আজকে কী কী পড়বো সেটা দেখা যাক, কোনো চাপ নেবে না ভাই লোক, আজকে তো শেষ করি, তারপর দেখা যাবে। হ্যাঁ, কি টপিকস টু বি কভার্ড, কী কী পড়বো আজকে? আলোর বিচ্ছুরণ পড়বো আর আলোক তরঙ্গ। ওই বলছেন না আলোক তরঙ্গ কি, ওই ওয়েভ, আলো বলছেন না ওয়েভ হয়, ওয়েভের ওই ফটো দেখাচ্ছিলাম, হ্যাঁ? যে অনেক কিছু হয়, যে 2টো লাইট রেখে দিলে একটা জায়গায় ব্ল্যাক হয়ে যায়, মানে একটা জায়গায় কোনো আলো পৌঁছাচ্ছেই না, একটা জায়গায় বেশি আলো পৌঁছাচ্ছে, সে বলছেন না, সেগুলো আমরা পড়বো না, কিন্তু আমরা ওই আলোক তরঙ্গটা কীরকমভাবে চলে সেগুলো সেসব দেখবো, ঠিক আছে? আর তরঙ্গ কত রকমের হয় সেগুলো পড়বো, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস স্টার্ট করা যাক। তো চলো এবার আলোর বিচ্ছুরণ করি, ঠিক আছে? দেখো রাজীব দাদা প্লিজ একটা ফটো শো করো, দেখতে পাচ্ছ একটা ফটো? হ্যাঁ, এটাতে কী হচ্ছে দেখো, গল্পটা একটা হোয়াইট লাইট বা সাদা আলো
কোথেকে আসছে, একটা দিক থেকে আসছে, একটা বিন্দু পয়েন্টে এসে এবার যখন প্রিজমে এটা পড়ছে, যখন প্রিজমে এটা পড়ছে, প্রিজম বা কোনো স্বচ্ছ মাধ্যমে এটা যখন পড়ছে, পড়ে দেখো অনেকগুলো, কারণ সাদা লাইট হচ্ছে গিয়ে বহুবর্ণী আলো, ঠিক আছে, মানে সাদা লাইটের মধ্যে সব কালার থাকে, সাদা লাইটের মধ্যে সব কালার থাকে ব্ল্যাক বাদে, ঠিক আছে। তো ওই বহুবর্ণী আলো যখন যাচ্ছে, যখন বহুবর্ণী আলোটা আমাদের প্রিজমের মধ্যে থেকে যাচ্ছে, তখন কি হয়, সবকটা আলো ওই বহুবর্ণীটাকে পুরো আলাদা আলাদা সবকটাকে ডিফারেন্সিয়েট করতে পারি আমরা, তখন আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, ঠিক আছে। এটা আমরা কেন করতে পারি, এই ডিফারেন্সিয়েট করার ক্ষমতাটাকেই বলা হয় হচ্ছে গিয়ে আলোর বিচ্ছুরণ, ঠিক আছে। আমি তোমাকে একটা বলতে পারি, কি বলে ডেফিনেশন, কাকে বলে আলোর বিচ্ছুরণ। বহুবর্ণী আলো কোনো স্বচ্ছ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে ভিন্ন বর্ণে বিভক্ত হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। বুঝতে পেরেছ কি, বহুবর্ণী আলো কোনো স্বচ্ছ মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার পরে, মানে প্রতিষ্ঠিত হওয়ার পরে বিভিন্ন আলোয় বিভিন্ন বর্ণে বিভক্ত হওয়াকে আলোর বিচ্ছুরণ বলে। বোঝা গেছে, মানে এই যে দেখতে পাচ্ছ যেটা, সেটা দেখো একটা যেটা লাইট যাচ্ছে, যেটা বহুবর্ণী আলো প্রিজমে রিফ্র্যাক্ট করছে বা যেটাকে বলে প্রতিসরণ করছে, প্রতিসরণ হয়ে সব জায়গায় বিভক্ত হচ্ছে। এবার দাদা এটা কেন হচ্ছে, রাজবীর দাদা ফটোটা একটু সরিয়ে দিয়েছে রাজবীর দাদা। এবার কি হচ্ছে দেখো আমরা কি জানি, প্রত্যেকটা লাইটের হ্যাঁ স্পিড বা প্রত্যেকটা বর্ণের আলোর স্পিড বা আলোর যে কি বলে স্পিডটাকে কি বলে বাংলায়, বেগ, ঠিক আছে। কোনো একটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে প্রত্যেকটা আলোর স্পিড সমান, সেটা কত, সি, সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, সি, সেটা কত হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে আলোর। হ্যাঁ, এবার এই আলোগুলোই হয়তো লাল, নীল, হলুদ, সবুজ, যে কোনো আলো, সব আলোর স্পিড এই যে নর্মাল লাইটে বা শূন্য স্থানে তার স্পিড হচ্ছে গিয়ে কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার কিন্তু আলোর কোনো একটা মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে তার স্পিড ভিন্ন বর্ণের আলোর ক্ষেত্রে ভিন্ন হয়। লাল বর্ণের আলোর ক্ষেত্রে আলাদা হয়, লাল বর্ণের আলোর ক্ষেত্রে আলাদা হয়, নীল বর্ণের আলোর ক্ষেত্রে আলাদা হয়, ঠিক আছে, বোঝা গেছে। এবার এই স্পিডটা দাদা কেন আলাদা হয়, কারণ স্পিড আলাদা হওয়ার কারণ দেখো, আমি তোমাদের কি বলেছি, সবসময় কোনো একটা আলোক তরঙ্গ যখন কোনো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন তার কি পরিবর্তন ঘটে, ওয়েভলেন্থ নাকি কি ফ্রিকোয়েন্সি, মানে কম্পাঙ্কর পরিবর্তন ঘটে নাকি পরিবর্তন ঘটে, কি বলে তরঙ্গ দৈর্ঘ্যের। সবসময় তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, কি ল্যামডা সবসময় পরিবর্তন ঘটে। হ্যাঁ, এবার দেখো ল্যামডার যখন পরিবর্তন ঘটবে বা সি এর বা বেগের যখন পরিবর্তন ঘটবে, তখন কি হয়, তখন আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা যেটাকে বাংলায় বলে প্রতিসরাঙ্করও পরিবর্তন ঘটে, তার জন্যই এই যে যেহেতু ধরো যে এটা একটা প্রিজম থেকে সাদা লাইট ধরো যে ঢুকলো, ঠিক আছে। এবার প্রতিসরাঙ্ক যেহেতু পরিবর্তন হচ্ছে, ধরো যে লাল আলোর প্রতিসরাঙ্ক কিছু একটা, লাল আলোর প্রতিসরাঙ্ক হচ্ছে গিয়ে μL, ঠিক আছে। এবার লাল বেনিয়াস কলা, কমলার হচ্ছে গিয়ে কমলার হচ্ছে গিয়ে মিউ অফ অরেঞ্জ ও, ঠিক আছে। যেহেতু এই দুটোর প্রতিসরাঙ্ক আলাদা, হ্যাঁ এই দুটোর প্রতিসরাঙ্ক যেহেতু আলাদা, তাই আমরা কি জানি, স্নেলের সূত্র কি জানি, একটার প্রতিসরাঙ্ক ইজুকাল টু, তাহলে μL ইজুকাল টু কি জানি, sin I বাই sin R, হ্যাঁ প্রতিসরণের সূত্র জানি এটা। এবার এইটার ক্ষেত্রে কি হবে, কমলার ক্ষেত্রে sin I বাই sin R, হ্যাঁ তাহলে দেখো কি হচ্ছে, এটা sin I1, এটা R1 R2 লিখে দিই। কেন এই R1 আর R2 ডিফারেন্ট কেন, যে দেখো আইটা তো সবার ক্ষেত্রে সেম, কি বলো না, ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা সবার পক্ষে তো সেম বা আপাতন কোণটা সবার জন্য সেম, কিন্তু কোনটা আলাদা, প্রতিসরণ অ্যাঙ্গেলটা আলাদা, কারণ তাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা, তার জন্যই আলোগুলো যখন একটা মাধ্যমে যাচ্ছে তখন সবকটা আলো স্পিড আলাদা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা, তার জন্য সবকটা ছড়িয়ে যাচ্ছে, সবকটা নিজের পথে যাচ্ছে, একটা একটু স্লো যাচ্ছে, একটা একটু ফাস্ট যাচ্ছে, বোঝা গেছে।
সেটা তার জন্যই আমরা দেখতে পাই যে লাল আলো, তার জন্য আমরা দেখতে পাই যে একটা আলো এরকম বেরিয়ে গেল কত কত। এই যে ফটোটা আমরা দেখতে পেলাম। রাজবি দাদা আরেকবার একটু ফটো একটু দেখো এইখানটাতে, সরি এটা মুছে দিচ্ছে রাজবি দাদা, তারপর দেখো, নাহলে রাজবি দাদা দেখাতে পারবে না, এসব মুছে যাবে। তার জন্য আমরা এই এখন দেখতে পাচ্ছ যে ফটোটা, ঠিক আছে। এই যে এই সবার স্পিড আলাদা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা, বা যেটাকে বলে প্রতিসরাঙ্ক আলাদা, তার জন্যই আলোর বিচ্ছুরণটা হয়। বোঝা গেছে, বোঝা গেছে। এবার আলোর বিচ্ছুরণ কার জন্য হয় দাদা? আলোর বিচ্ছুরণ হয় বহুবর্ণী আলোর ক্ষেত্রে। কার জন্য? বহুবর্ণী আলো। এবার বহুবর্ণী আলো কাকে বলে? বহুবর্ণী আলো মানে যে আলোর মধ্যে যে লাইটের মধ্যে অনেকগুলো লাইট, অনেকগুলো কালার একসাথে থাকে, যে কালারের মধ্যে অনেকগুলো কালার একসাথে থাকে, তাকে কি বলা হয়? বহুবর্ণী আলো। যেরকম হোয়াইট, একটা এক্সাম্পল হোয়াইট, আমরা হোয়াইটটাকেই বহুবর্ণী আলো বেশিরভাগ চিনি। আর একবর্ণী আলো কাকে বলে দাদা? একবর্ণী আলো বলে যেটার মধ্যে একটাই কালার থাকে, যেরকম লাল, যদি লাল হয় তো লাল, বুঝতে পারছো? লালের মধ্যে, লালকে যদি আমরা প্রিজম থেকে যাই তো লালটা শুধু নর্মালি যাবে, লালটা শুধু ওই যেরকম আমাদের প্রিজমে যেরকম ইয়ে হয়, রিফ্র্যাকশন হয় বা যেটাকে বলে প্রতিসরণ হয়, সেটাই হবে। বোঝা গেছে, বোঝা গেছে। নীল, লাল, নীল, হলুদ, সবুজ, এগুলো সব আলাদা আলাদা, ঠিক আছে। এবার যে সাদা লাইটের মধ্যে, কী কী কালার থাকে সাদা লাইটের মধ্যে বা হোয়াইট লাইটের ক্ষেত্রে, কী কী কালার থাকে এটার মধ্যে? যে আমরা এখানে কী কালার দেখতে পাচ্ছি? রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন। ওটা গ্রিন লেখা আছে, যেখানে লেখা আছে না ডায়াগ্রাম অফ ডিসপারশন, ওটাকে ওখানে লেখা আছে গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, ঠিক আছে, ঠিক আছে। এইখানে যেটাকে আমরা বাংলায় লিখি, বাংলায় দেখো, বাংলায় কী হচ্ছে দেখো, লাল, কমলা, অরেঞ্জ, ইয়েলোটাকে বলা হয় হলুদ, গ্রিনটাকে বলা হয় সবুজ, ব্লুকে বলা হয় হচ্ছে গিয়ে, ব্লুটাকে কী বলা হয়? নীল, ইন্ডিগো মানে হচ্ছে গিয়ে আকাশি, ঠিক আছে, আর ভায়োলেট মানে বেগুনি, ঠিক। তো এই সাদা আলোর মধ্যে কী কী কালার থাকে সেটাকে আমরা কীভাবে মনে রাখি? বেনি, জানি না স্পেলিং ঠিক লিখছি কি না, হ্যাঁ না, বেনি আসহ কই গেল? সহ লেখালে না, সহই লেখা উচিত। বেনি আসহ কলা, ঠিক আছে, বেনি আসহ কলা। তার মধ্যে বিটা কি? তার মধ্যে এটা কি? বেগুনি, এটা কি? নীল, এটা কি? আকাশি, হ্যাঁ আকাশি স্পেলিং, এটা কি? আকাশি। তারপরে কি? এর দিয়ে কি হয়? সবুজ, ঠিক আছে। হ দিয়ে হচ্ছে গিয়ে হলুদ, ক দিয়ে কমলা, আর লা দিয়ে লাল। বোঝা গেছে? এই 7টা কালার আমাদের মধ্যে থাকে, এটা তোমরা সবাই ছোটবেলায় পড়েছো। এবার এইটাকেই আমরা ইংলিশে যখন লিখি, হোয়াইট লাইট, এই বেনিয়া কলাটাকে আমরা যখন ইংলিশে লিখি, সেটাকে আমরা কি লিখি? সেটাকে আমরা লিখি হচ্ছে গিয়ে ভিবগিয়র, VIGOR, ভিবগিয়র। তার মধ্যে ভিটা কি? ভি হচ্ছে গিয়ে ভায়োলেট, আই কি? ইন্ডিগো মানে হচ্ছে আকাশি কালার, বি হচ্ছে গিয়ে ব্লু, জি হচ্ছে গিয়ে গ্রিন, ওয়াই হচ্ছে গিয়ে ইয়েলো, ও হচ্ছে গিয়ে অরেঞ্জ, আর হচ্ছে গিয়ে রেড, বোঝা গেছে? হ্যাঁ। এবার তোমাদের একটা কোশ্চেন জাগতে পারে যে দাদা তুমি আমাকে আরেকবার একটু ফটোটা দেখাও দাদা, দাও আমি এটা মুছে দিই, তারপর রাজবীর দাদা দেখাবে ফটোটা। রাজবীর দাদা আবার একটু ফটোটা দেখো। এবার তোমাদের মধ্যে একটা কোশ্চেন হতে পারে যে দাদা সেটা আমি বুঝলাম, কিন্তু লাল আলোটা সবার উপরেই কেন আছে আর ভায়োলেটটা সবার নিচে কেন আছে? ভায়োলেটটার ভাবো, লাল আলোটার যেটা ওই যে চ্যুতিকোণ যেটাকে আমরা বলি, লাল আলোটার চ্যুতিকোণ সব থেকে কম, দেখো মানে ওটা পুরো এরকম যাচ্ছিল, লাল আলোটা দেখো এইটুখানি শুধু বেঁকেছে, কিন্তু ভায়োলেটটা দেখো আরও বেশি বেঁকেছে, আরও এরকম বেঁকেছে। তাহলে কি লাল আলোটার চ্যুতিকোণ কম, কিন্তু ভায়োলেটটার বা যেটাকে বলে বেগুনিটা, তার চ্যুতিকোণ সব থেকে বেশি। হ্যাঁ, লালের সব থেকে কম এখানে, হ্যাঁ, আর ওই অন্যগুলো অরেঞ্জ, ইয়েলো হলো ওগুলোর মাঝারি ধরতে পারি।
এটা দাদা কেন? এটা কেন? কারণ কারণ লালের রেডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক যদি মিউ এল হয়, আর কি বলে ভায়োলেটের প্রতিসরাঙ্ক যদি ভি হয়, মিউ ভি হয়, তাহলে মিউ ভি গ্রেটার দেন মিউ এল। এর লাল নয়, এটা রেড বলছি, লাল। মিউ ভি গ্রেটার দেন কি মিউ এল, বোঝা গেছে? কি প্রতিসরাঙ্ক ভায়োলেট বা যেটাকে বলে বেগুনির প্রতিসরাঙ্ক অনেক বেশি হয় লালের তুলনায়, তার জন্য বেগুনি সব থেকে বেশি চ্যুতিকোণ দেখায়। প্রতিসরাঙ্ক যত বেশি হবে তার চ্যুতিকোণ তত বেশি হবে। আমরা যেহেতু এটা জানি যে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ, তাই তো? তার জন্য প্রতিসরাঙ্ক যত বেশি হবে তার কি হবে, তার চ্যুতিকোণও তত বেশি হবে। বোঝা গেছে? তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি? এটাকে দেখে আমরা বলতে পারি যে মিউ অফ ভি সব থেকে বেশি, হ্যাঁ, তারপরে মিউ অফ আই বা ইন্ডিগো যেটাকে বলে, তারপরে মিউ অফ বি বা ব্লু, তারপরে মিউ অফ ব্লু ভিবগিয়র জি মানে গ্রিন, তারপরে মিউ অফ ওয়াই ইয়েলো, তারপরে মিউ অফ দাদা সরিয়ে দাও প্লিজ, তারপরে মিউ অফ ভিবগিয়র ও, তারপরে মিউ অফ আর। তাহলে সব থেকে বেশি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার বা যেটাকে বলে প্রতিসরাঙ্ক? ভায়োলেটের। সব থেকে বেশি প্রতিসরাঙ্ক কার হয়? ভায়োলেটের। এবার আমরা আগের দিন আরেকটা কথা আমরা পড়েছিলাম। কি পড়েছিলাম দাদা? তাহলে এইটাকে যদি আমরা এরমভাবে তো লিখলাম, এটাকে আরেকভাবে লিখতে পারি। দেখো ভিবগিয়র, দাঁড়াও এটাকে পরে লিখছি। দেখো আমরা আগের দিন একটা জিনিস পড়েছিলাম। কি পড়েছিলাম? যে কোনো জিনিসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, কারোর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কোনো মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বায়ুর তুলনায় সেই মাধ্যমের ওয়েভলেন্থ বা যেটাকে বাংলায় বলা হয় তরঙ্গ দৈর্ঘ্যের হয়, কি বলে এটাকে, ব্যস্তানুপাতিক সম্পর্ক প্রকাশ করে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক প্রকাশ করে। সেই মনে করো আমরা করছিলাম সেই মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি করছিলাম, সেখান থেকে সি ইজ ইকুয়াল টু মিউ নট ল্যামডা নট নিউ ডিভাইডেড বাই ল্যামডা অফ সেই মাধ্যমের ডিভাইডেড বাই নিউ। এটা কেটে গেল, তাহলে কি হচ্ছে? মিউ ইজ ইকুয়াল টু ল্যামডা নট বাই ল্যামডা। হ্যাঁ, তাহলে মিউ কি সবসময় প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। হ্যাঁ, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক তার সেই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সবসময় কি হবে? ব্যস্তানুপাতিক সম্পর্ক প্রকাশ করবে। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? তাহলে যেহেতু এখানটা লিখে দিই একবার, যেহেতু মিউ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? তাহলে লিখতে পারি, দেখো এই যে এইটা যেটা করেছি সেটাকে আমরা উল্টে দেবো, এই সাইনগুলোকে উল্টে দেবো। তাহলে মিউ না, এবার লিখবো ল্যামডা অফ ভি লেস দেন ল্যামডা অফ, হবে ভাই সাহেব মিউ কেন লিখছি বারবার? ল্যামডা অফ ভি লেস দেন ল্যামডা অফ আই লেস দেন, এই ভাই সাহেব আবার গ্রেটার দেন হয়ে যাচ্ছে, লেস দেন ল্যামডা অফ বি লেস দেন ল্যামডা অফ কি জি লেস দেন ল্যামডা অফ ওয়াই। আবে ভাই সাহেব মিউ কেন লিখছি? ল্যামডা অফ ওয়াই লেস দেন ল্যামডা অফ ও লেস দেন আবার মিউ ল্যামডা অফ আর। বোঝা গেছে? হ্যাঁ, এটা আমরা কেন করলাম? যেহেতু মিউ, এটাকে লাল কালির পেন দিয়ে লিখি বা নীল কালির পেন দিয়ে লিখলেও হবে। যেহেতু মিউ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা, তাই এটা বোঝা গেছে। বোঝা গেছে। এবার এটাকে আমরা একটুখানি যদি ভালো করে লিখি, এটাকে যদি আমরা এমনিভাবে লিখি, দেখো আমরা ভিবগিয়রটা লিখি আগে, VIBGYOR ভিবগিয়র লিখলাম। হ্যাঁ, তাহলে দেখো এই পাশ থেকে যদি এই পাশে যাই, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা যেটাকে বলে মিউ কি বাড়ছে। হ্যাঁ ঠিক। হ্যাঁ, আবার এই পাশ থেকে মানে বাঁ দিক থেকে যদি আবার ডান দিকে যাই, বাঁ দিক থেকে ডান দিকে গেলে ল্যামডা কি কমছে। এরমভাবেও মনে রাখতে পারো, এত কঠিন মনে না রেখে এরমভাবেও মনে রাখতে পারো যে
আমরা যদি বাদিক থেকে ভিপগিয়রের বাদিক থেকে ডান দিকে যাই তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা যেটাকে বাংলায় বলে প্রতিসরাঙ্ক কি হচ্ছে, বাড়ছে। হ্যাঁ, আবার সেম যদি বাদিক থেকে ডান দিকে যাই তাহলে ল্যামডা কি হবে, ল্যামডা বা যেটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য কি হচ্ছে, কমছে। তুমি তাহলে একটা যদি এই প্রতিসরাঙ্কটা যদি মনে রাখতে পারো তাহলে ল্যামডা মনে থাকে যাবে, কারণ সেটা উল্টো। আর যদি ল্যামডা মনে রাখো তাহলে প্রতিসরাঙ্ক মনে রাখতে পারবে। ঠিক আছে, এখান থেকে আমরা কি বলতে পারছি, দেখো লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। এখান থেকে আরেকটা বুঝতে পারছি, লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, কারণ এদিক থেকে এদিকে কি হচ্ছে, সরি এটা ভুল লিখে দিয়েছি, এদিক থেকে এদিকে বাড়ছে না, এদিক থেকে এদিকে কমছে। আর এদিক থেকে বাদিক থেকে ডান দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে। ঠিক আছে, আমি উল্টো লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে মানে ভায়োলেট থেকে রেডে গেলে প্রতিসরাঙ্ক কি কমে, আর ভায়োলেট থেকে রেডে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কি হচ্ছে, বাড়ছে। তাহলে কি লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, আর লালের এটা কি বলে প্রতিসরাঙ্ক সব থেকে কম। বুঝে গেছে? এবার হলো এটা এবার মনে থাকবে লালের কেন হচ্ছে। তাহলে ওই যে ওগুলো সব কটা কেন বিভক্ত হচ্ছে, কারণ সবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা, সেই মাধ্যমে সবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা। এবং কেন লালটাই ওপরে থাকছে, বেগুনটা সব নিচে থাকছে, কারণ লালের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা যেটাকে বলে হয় প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে সব থেকে কম, তার জন্য লালের ইয়েটা কি বলে ডিফ্লেকশনটা সব থেকে কম হচ্ছে। বোঝা গেছে? এবার এটাকে আমি মুছি। এবার কি পড়বো আমরা? আমরা পড়বো যে যদি ধরো যে এটা আমরা তো একটা প্রিজমের মধ্যে থেকে নিয়ে যাচ্ছিলাম, এতক্ষণ প্রিজমের মধ্যে থেকে নিয়ে যাচ্ছিলাম। ঠিক আছে, এরকম একটা প্রিজম ছিল, তার মধ্যে থেকে সব কালার নিয়ে যাচ্ছিলাম। যদি আমরা এরকম আরেকটা প্রিজম এরকম লাগিয়ে দিই তাহলে কি হবে, এরকম যদি আরেকটা প্রিজম লাগিয়ে দিই তাহলে কি হবে, এটা একটা প্রিজম, এটা আরেকটা প্রিজম, তাহলে কি হবে? তাহলে দেখো কি হবে, ধরো যে এটার মধ্যে থেকে কোনো একটা সাদা লাইট গেল, এটার মধ্যে থেকে সাদা লাইট গেল। ঠিক আছে, ভালো কথা, সাদা লাইট গেল। তারপরে ফার্স্ট প্রিজমে কি হবে, ওটার কি হবে, ডিসপারশন হবে, যেটাকে বাংলায় বলা হয় আলোর বিচ্ছুরণ হবে। ফার্স্ট প্রিজমে আলোর বিচ্ছুরণ হবে, সাদা লাইট পাঠাচ্ছি কিন্তু বহুবর্ণী আলো, তাহলে ফার্স্ট প্রিজমে কি হবে, আলোর বিচ্ছুরণটা হচ্ছে। হ্যাঁ, আবার সেকেন্ড প্রিজমে কি হবে, আলোর বিচ্ছুরণটাও দেখো প্রথমটাতে এরকম ছড়ালো, আবার সেকেন্ডটাতে গিয়ে আবার সেম হয়ে গেল, আবার মিলে যাবে, গিয়ে সেই লাল আলোই বেরোবে। তাহলে তোমাকে যদি বলা হয় যে তাহলে এটা কি, এটা একটা আয়তাকার হয়েছে, তাহলে দেখো বলা হয় যদি কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণ, কাচের স্ল্যাবের মধ্যে থেকে যদি আমরা কাচের এরকম একটা স্ল্যাব নিই, তার মধ্যে থেকে যদি সাদা আলোর প্রতিসরণ করি, তাহলে কি হবে, তার জন্য কোনো বিচ্ছুরণ হবে না। বোঝা গেছে? সেম আলোই বেরোবে, এর ভিতরে অনেক কিছু হতে পারে, কিন্তু বাইরে সেম আলোই বেরোবে। ঠিক আছে, বোঝা যাবে? এটা হবে প্রিজমের লাল আলোর বিচ্ছুরি সবচেয়ে কম, এটা কারণ বললাম সাদা আলো কারণ দ্বারা সূক্ষ্ম কণা বরাবর প্রতিফলিত হতে থাকে, প্রতিফলিত সাদা আলো চারদিকে বিক্ষিপ্ত হয় ফলে। ঠিক আছে, বোঝা গেছে? এবার নেক্সট কি পড়বো? এবার পড়বো হচ্ছে গিয়ে কোনো একটা জিনিসকে, কোনো একটা বস্তুকে। ঠিক আছে, এই বোর্ডটাকে তুমি সাদা কেন দেখতে পাচ্ছ, এটাকে কালো কেন দেখতে পাচ্ছ? এই যে এখন আমি যে এই কালারটা যে আমি করছি, এখন আমি এইটা যে করছি, এই যে এটা আমি করলাম, এটাকে তুমি লালই কেন দেখতে পাচ্ছ? তারপরে এই জিনিসটাকে তুমি নীলই কেন দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমার জামাটাকে বেগুনি কেন দেখতে পাচ্ছ? হ্যাঁ, কোনোটা একটা কারণ আছে। কারণ হচ্ছে গিয়ে এই কালারগুলো, এই জিনিসপত্রগুলো কি করে, আমাদের তো এখান থেকে সাদা লাইট আসছে, ওইখান থেকে আমরা এখানে সব সাদা লাইট। ঠিক আছে, সাদা লাইটটা আসছে, সাদা লাইট হচ্ছে বহুবর্ণী আলো, বহুবর্ণী আলো। তো এই কালারগুলো বা এই জায়গাটাতে কি হচ্ছে, এরা এই যে কালার, এই জায়গাটা সব কালারটাকে সাদার যে যতগুলো কালার থাকে সব কালারটাকে কী করে নেয়, অ্যাবজর্ব করে নেয় বা শোষণ করে নেয়। ঠিক আছে, আর
শুধু একটা মাত্র আলো ছেড়ে দেয়। কোন আলোটা ছাড়ে? এই নীল আলোটা। এইখানে ছাড়ছে নীল আলোটা, এখানে ছাড়ছে লাল আলোটা। বোঝা গেছে? এখানে কি আলো ছাড়ছে? এখানটা শুধু নীল কালারটাকে ছেড়ে দিচ্ছে, আর এখানে লাল কালারটাকে ছেড়ে দিচ্ছে। তার জন্যই আমরা এটাকে লাল দেখতে পাচ্ছি আর এটাকে নীল দেখতে পাচ্ছি। তাহলে তোমাকে যদি বলে যে গাছের পাতাকে সবুজ কেন দেখতে হয়, গাছের পাতাকে সবুজ কেন দেখতে হয়, কারণ কি গাছের পাতাকে সবুজ দেখার কারণ হচ্ছে গিয়ে যখন সাদা আলো বা সূর্যের আলো গাছের পাতায় এসে পড়ে, যখন সূর্যের আলো গাছের পাতায় এসে পড়ে, গাছের পাতা সূর্যের সব আলোর সব মানে বহুবর্ণীয় আলো যেহেতু সব বর্ণগুলোকে কী করে নেয়? শোষণ করে নেয়। সব বর্ণগুলোকে শোষণ করে নেয় এবং একটিমাত্র বর্ণকে ছাড়ে, একটিমাত্র বর্ণকে ছেড়ে দেয়। সেটা কি? সেটা বা রিফ্লেক্ট করে, একটিমাত্র বর্ণকে রিফ্লেক্ট করে দেয়। সেটা কি? সেটা হচ্ছে কি সবুজ কালার। ঠিক আছে? তাহলে এটা কিন্তু ভালো ভাষায় যদি আমি বলতে চাই, কি বলবো? আমাদের চারপাশে দেখো, যদি বলে যে লাল জবাকে লাল দেখায় কেন? কারণ সূর্যের সাদা আলো এর ওপর পড়লে লাল বর্ণ ছাড়া অন্যান্য সকল আলোই ফুলটি দ্বারা শোষিত হয়। লাল বর্ণ ছাড়া অন্যান্য সকল আলোই ফুলটি দ্বারা শোষিত হয়। ঠিক আছে? এবং শুধুমাত্র লাল বর্ণের আলোই ওই ফুল থেকে প্রতিফলিত হয়। শুধুমাত্র লাল বর্ণের আলোই এই ফুলটি থেকে প্রতিফলিত হয়। ঠিক আছে? প্রতিফলিত হয়ে আমাদের চোখে পৌঁছায় বলে আমরা ফুলটিকে লাল দেখি। তাহলে কি এখান থেকে এইটাও লাল, তো তাহলে এখানে কি হচ্ছে? অন্য কালারগুলো সব শোষণ হয়ে যাচ্ছে, শোষিত হচ্ছে, আর একটা মাত্র কালার হচ্ছে, একটা মাত্র বর্ণ রিফ্লেক্ট করছে, বা যেটাকে বলে প্রতিফলন করছে। সেটা কি কালার? এখানে লাল কালার। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এই জামাটাকে বেগুনি কেন দেখতে লাগছে? কারণ এখান থেকে শুধু একটা মাত্র কালার রিফ্লেক্ট করছে, সেটা হচ্ছে কি বেগুনি কালার। ঠিক আছে? বোঝা গেছে? এবার তাহলে ভাবো, তাহলে যদি আমরা একটা অন্ধকার ঘরের মধ্যে আমরা ধরো যে একটা অন্ধকার ঘরটা সব পুরো অন্ধকার করে দিলাম, অন্ধকার ঘর করে দিই, এটা একটা জায়গার যেটা লাল জবা ভাবো, এটাকে ভেবে নাও লাল জবা। যদি আমরা লাল জবাটাকে নিয়ে যাই অন্ধকার ঘর, নিয়ে গিয়ে এটার উপর যদি সবুজ কালার এক বর্ণ, হ্যাঁ, যদি আমরা সেই বর্ণটাকে নিয়ে এটার উপর যদি সবুজ কালার মারি, তাহলে এটা তুমি কি দেখতে পাবে? এটা তুমি কি কালারে দেখতে পাবে? এটা তুমি কালো কালারে দেখতে পাবে। কারণ কি? কারণ এটা তো কোনটা প্রতিফলন করবে, কোনটা প্রতিফলিত করবে? কোনটা? শুধু লাল কালার এলেই প্রতিফলন করবে, কিন্তু লাল কালার যদি না হয়, যদি সবুজ কালার হয়, তাহলে এটা কি শোষণ করে নেবে? এটা শোষণ করে নেবে, তখন তুমি এটাকে কি দেখতে পাবে? কালো। তার মানে যদি তুমি কোনো কালো জিনিস দেখতে পাও, এটা ধরো যে একটা কালো জিনিস, এটা কি করছে? এইটা সব কালারগুলো মানে সাদা আলো যখন পড়ছে, এটা কি করছে? সব কালারগুলোকে শোষণ করে নেয়, তার জন্যই এটাকে আমরা কি দেখতে পাই? কালো দেখতে পাই। বোঝা গেছে? তাহলে তুমি যদি কোশ্চেন করে যে আমরা যদি একটা লাল জবাকে একটা অন্ধকার ঘরে নিয়ে গিয়ে শুধু ওটার মধ্যে যদি আমরা সবুজ রং যদি ফেলি, ওটার ওপর যদি আমরা সবুজ কালার যদি ফেলি, কালার নয় সবুজ লাইট যদি ফেলি, তাহলে কি হবে? তাহলে বলবে আমরা লাল জবাটাকে কালো রঙের দেখতে পাবো, কারণ কি? কারণ হচ্ছে গিয়ে লাল জবাটা অন্য সব রশ্মিগুলোকে, অন্য সব বর্ণের আলোকে শোষণ করে, একমাত্র লাল বর্ণকেই প্রতিফলন করে। কিন্তু এখানে যেহেতু একটাই বর্ণ, সেটা সবুজ, তার জন্য ওটা কি হচ্ছে? সবুজ বর্ণটাকে শোষণ করে নিচ্ছে। বোঝা গেছে? হেভি 1/cos জিনিসটা খুব সুন্দর না এটা? হ্যাঁ, মানে কিরকম আমরা লোকজনকে দেখতে পাচ্ছি, আমি যে জামাটা পরে আছি, তোমার আশেপাশে কি হচ্ছে, হেভি লাগে না এটা? খুব সুন্দর। হ্যাঁ, এবার কি কালো দেখাবে? বস্তু নির্গত হবে। হ্যাঁ, যেরকম আরও হতে পারে নীলকে কেন নীল দেখায়। ঠিক আছে? নীলকে যদি আমরা, তোমাকে এরকম কোশ্চেন করতে পারে, এই যে আমি যেটা বললাম যে যদি নীল রঙের কিছু একটাকে বলকে নিয়ে আমরা অন্ধকার ঘরে নিয়ে চলে যাই, ওটার উপর লাল কালো ফেলি, তাহলে সেটা কীরকম দেখতে পাবো? কালো রঙ দেখতে পাবো। বোঝা গেছে? এবার দুটো তিনটে জিনিস, কি মৌলিক বর্ণ কাকে বলে? মৌলিক বর্ণ বলতে বোঝায় লাল সবুজ আকাশি নীল, এই তিনটি বর্ণকে লাল সবুজ আকাশি নীল এই তিনটি বর্ণকে মৌলিক বর্ণ বলে। কারণ এই তিনটি বর্ণকে বিভিন্ন অনুপাতে মিশিয়ে যে কোনো বর্ণ সৃষ্টি করা যায়। কি বলছে? লাল সবুজ, তোমাকে যদি জিজ্ঞাসা করে মৌলিক বর্ণ কটা হয়, তিনটে হয়।
তিনটে মৌলিক বর্ণ হয়। কি মৌলিক বর্ণ? মৌলিক, এটা মৌলিক স্পেলিংটা ভুলে গেছি আমি, এটা সিল্ক স্পেলিং তো, আমি মৌলিক স্পেলিং ভুলে গেছি। হ্যাঁ ঠিক আছে। মৌলিক বর্ণ কত রকমের হয়? মৌলিক বর্ণ ক প্রকারের হয় ও কী কী? কটা হয়, সরি ক প্রকার না, কটা হয়। মৌলিক বর্ণ কটা হয়? তাহলে তিনটে হয়। মৌলিক বর্ণ কটা হয়? তিনটে। কি কি? লাল, লাল, তারপরে কি বলেছে? সবুজ, লাল সবুজ ও আকাশী নীল। কি? ও আকাশী নীল, আকাশী নীল। বোঝা গেছে? মৌলিক বর্ণ তাহলে কটা হয়? তিনটে হয়। এবং কি কি সেটা? লাল, সবুজ ও আকাশী নীল। বোঝা গেছে? কারণ কি এই তিনটে কালার নিয়ে আমরা যারা পেন্টার মানুষ, পিকাসো টাইপস বা পিকাসো টাইপস না হলেও যারা একটু পেন্টেন্ট করে, যারা একটু ড্রয়িং করে, তারা ভালো বলতে পারবে যে আমরা লাল, সবুজ আর আকাশী নীল দিয়ে যে কোনো কালার তৈরি করতে পারি। লাল, সবুজ আর আকাশী নীল কালার দিয়ে আমরা যে কোনো কালার তৈরি করতে পারি। যেরকম একটা কালার বলছে তোকে, হলুদ, ধর যে কোনো এই দুটোকে মিলিয়ে, লাল আর সবুজকে মিলিয়ে, জানি না আমি কোন কালার, এই দুটোকে কিরমভাবে মেশালে হলুদ তৈরি হয়। ধর যে আমরা হলুদ তৈরি করলাম, বিভিন্ন অনুপাতে এগুলো মেশাতে হয়, ঠিক আছে? ধর যে আমরা হলুদ তৈরি করলাম, ঠিক আছে? হলুদ কালার ধর যে আমরা তৈরি করলাম, হলুদ। এবার হলুদের সাথে যদি আমরা নীল কালার যদি যোগ করি, হলুদের সাথে নীল কালার যদি যোগ করি, তাহলে কি কালার তৈরি হয় জানো? তাহলে সাদা কালার তৈরি হয়, তাহলে সাদা রং তৈরি হয়। বোঝা গেছে? হলুদের সাথে যদি নীল রং যুক্ত করি তাহলে সাদা রং তৈরি হয়, তাহলে কি সাদা রঙও তৈরি হয়ে যাচ্ছে। বোঝা গেছে? আবার কি সাদা রঙের মধ্যে সব কালার থাকে, সাদা রঙের মধ্যে সব কালার থাকে, তাহলে সেটাও বেরিয়ে যাচ্ছে। বোঝা গেছে? বোঝা গেছে? এটা ছিল হচ্ছে গিয়ে মৌলিক বর্ণ। মৌলিক বর্ণ এটা ছিল। আরেকটা কি হয়? পরিপূরক বর্ণ। আরেকটা কি হয়? পরিপূরক বর্ণ। কি? যে দুটি বর্ণকে উপযুক্ত পরিমাণে মিশিয়ে সাদা বর্ণ পাওয়া যায়। ও হ্যাঁ ঠিক আছে, আমি এটা একটু, হ্যাঁ এইখান থেকে তো এটা আসা যায়। আবার কি আরেকটা কি হয়? পরিপূরক বর্ণ। কি? পরিপূরক বর্ণ। সেটা কাকে বলে? যে দুটি বর্ণকে মিশিয়ে সাদা রং পাওয়া যায়। কি? সাদা রং পাওয়া যায়, তাকে কি বলা হয়? সাদা বর্ণ পাওয়া যায়, তাকে কি বলা হয়? পরিপূরক বর্ণ। তাহলে এখানে আমাদের কি কি হয়? হলুদ ও গাঢ় নীল মনে হয় না, হলুদ আর নীলকে পরস্পরের পরিপূরক বর্ণ বলা হয়, কারণ এই দুটি বর্ণকে মিলিয়ে কি পাওয়া যায়? সাদা রং পাওয়া যায়। কি পাওয়া যায়? সাদা রং পাওয়া যায়। বোঝা গেছে? তাহলে কি মৌলিক বর্ণ কাকে বলে বলতে পারবে? মৌলিক বর্ণ কাকে বলে? যে রঙগুলিকে বিভিন্ন অনুপাতে মিশিয়ে আমরা যে কোনো রং ক্রিয়েট করতে পারি, বা আমরা যে কোনো রং তৈরি করতে পারি, যে কোনো বর্ণ সৃষ্টি করা যায়, তাকে বলে, কি বলে? মৌলিক বর্ণ বলে। অর্থাৎ লাল, সবুজ ও আকাশী নীলকে বলা হয় মৌলিক বর্ণ। ঠিক আছে, ভালো ছিল। এবার শোনো, তোমরা কাঁচার কাপড় আমরা কাচাকুচি মা করে জানো নিশ্চয়ই, ঠিক আছে? কাচাকুচি বলছি, না আমরা ওইসব আশপাশে যাই না। দাদা তুমি জানো না, প্রচুর করে আমরা শুধু বাড়িতে বসে ল্যাদ খাই না। শোনো বলছি, দেখো তো এইটা তো শুনেছো, একটু উজালা দিন সাদা হয়ে যাবে, এরকম বলে না? দেখবে আমরা উজালা দিই, আমরা নীল রং উজালা দিই। দেখবে উজালা একটা কোম্পানির নাম। কী করি আমরা? ধর যে সাদা রং ধর যে কুচলাম সাদা রঙের জিনিস, স্কুলে ইউনিফর্ম হলে দেখবে মা কী করে? করে কী বলে? নীল দিয়ে দেয়, বা নীল বা উজালা যেটা নীল রঙের হয়, ঠিক আছে? তো নীল দেয়। কারণ কি? কারণ যখন আমরা কাচাকুচি করি ওই জলের মধ্যে, ধর জল যে জলটা আসে, যে ধর ওই জল দিয়ে কাচাকুচি করি, ওই জলের মধ্যে অনেক আয়রন থাকে, ঠিক আছে? তো আয়রনের ফলে ওটা একটু হলদেটে রঙের হয়ে যায়। আয়রনের ফলে ওটা হলদেটে রঙের হয়ে যায় জামাটা। তো ওই জামাটাকে আবার সাদাতে পরিণত করার জন্য, ধর যে হলুদের কালার হয়ে গেছে, জামাটাকে আবার সাদায় পরিণত করার জন্য আমরা কি অ্যাড করি? নীল অ্যাড করি। বোঝা গেছে? হ্যাঁ, তার জন্য কি জামায় নীল রং কেন দেওয়া হয়? কারণ যদি বলতে হয়, আমরা কাচার জন্য আমরা যে জল ব্যবহার করি, সেই জলে আয়নের যৌগ ফেরিক হাইড্রক্সাইডের পরিমাণ অধিক পরিমাণে থাকায় কাচার কাপড়
কাচার কাপড় পর কাপড় কাচার পর কাচার কাপড় বলছি, কাপড় কাচার পর হলুদ বা হলদেটে বাদামি রঙের দাগ পড়ে যায়, যার ফলে সাদা কাপড়ের উজ্জ্বলতা হ্রাস পায়। ঠিক আছে, এই উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য সাদা কাপড় কাচার পর বা কাপড় কাচার পরে আমরা নীল জলে ডুবিয়ে রাখি। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, আমার পিডিএফ কিন্তু আমি দিয়ে দেবো, সেখান থেকে একটু ভালো করে দেখবে। ঠিক হয়েছে? এতক্ষণ ছিল হচ্ছে কি আমাদের কী বলে, এতক্ষণ বললাম আলোর বিচ্ছুরণ। ঠিক আছে, আলোর বিচ্ছুরণটা খুব ভালো ছিল। এবার আমরা পড়বো হচ্ছে গিয়ে আলোক তরঙ্গ। এবার আমরা কি পড়বো? আলোক তরঙ্গ। ঠিক আছে, আমি কি তোমাদেরকে বলেছিলাম আলো একটা তরঙ্গ হয়। তরঙ্গ মানে কি? রেডিয়েশন অফ এনার্জি। রেডিয়েশন অফ এনার্জি মানে রেডিয়েশন। রেডিয়েশনের এবার বাংলা কি বলে? ও ভাই সাহেব, রেডিয়েশনের বাংলা ভুলে গেছি। দাঁড়া এক সেকেন্ড, রেডিয়েশনের বাংলাটা একবার সার্চ করি একবার। হ্যাঁ, দাদা বলবে, লোকজন বই দেখছে আবার সার্চ করছে। রেডিয়েশন, বেঙ্গলি কালি নয়, বিকিরণ। হ্যাঁ, বিকিরণ কি? আলো কি? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, বা যেটাকে বলা হয় তড়িৎচুম্বকীয় রেডিয়েশন। ঠিক আছে, রেডিয়েশন হিসেবে ব্যবহার করা হয়। এবার এই তড়িৎচুম্বকীয় রেডিয়েশনটা কোনো মাধ্যম লাগে না। ওটাকে যদি চলতে হয় তাহলে তার কোনো মাধ্যম লাগে না। বোঝা গেছে? ধরো যে এটা একটা ধরো যে যাচ্ছে, এটা শূন্য মাধ্যমও লাগে, শূন্য মাধ্যমেও এটা চলতে পারে। ঠিক আছে, মানে এই যে লাইট আমাদের ভাবো সূর্য থেকে আমাদের এখানে আসে, ওটা কি কোনো মাধ্যমের সাহায্যে আসে? এমনি চলতে পারে, ওটা এমনি চলতে পারে। বোঝা গেছে? এবার তরঙ্গ সংশ্লিষ্ট কিছু কথা। তরঙ্গ সংশ্লিষ্ট, এটাকে তরঙ্গ বলে। রেডিও ওয়েভ কি বলে? ওয়েভ বলা হয়। এর দু তিনটে আছে, কি বলে, ডেফিনেশন আছে। একটা ডেফিনেশন কি? কম্পাঙ্ক কাকে বলে? দেখো, আমরা তরঙ্গটা কিরকম দেখতে হয় আমি সেটা আঁকি। ঠিক আছে, এরকম দেখতে হয় তরঙ্গ, এরকম দেখতে হয়। ঠিক আছে, হ্যাঁ, এটাকে বলে সাইনোসাইডাল ওয়েভ। কি বলা হয়? সাইনোসাইডাল ওয়েভ। তোমরা সাইন থিটা কস থিটা নিশ্চয়ই নাম শুনেছো, তাদের গ্রাফ এরকম হয়। ঠিক আছে, তাই এটাকে কি বলা হয়? সাইনোসাইডাল ওয়েভ। আর আমাদের আলো এরকম ওয়েভেই যায়, একটা এরকম ওয়েভে। তোমাদের এখন বলতে আমার ইচ্ছা করছে, আবার নাও বলতে ইচ্ছা করছে, তাও বলে দিই। দেখো, একটা জায়গায় থাক, বলে কোনো লাভ নেই। ছাড়ো, অত বলে লাভ নেই, তোমাদেরকে কোনো লাভ নেই, তোমাদের কোনো আসবে না, বেকার করে লাভ নেই। দেখো, এবার দেখো, এটা হচ্ছে কি আলোক তরঙ্গ। ঠিক আছে, এবার এটা এরমভাবে যে যাচ্ছে, এটা কিন্তু কিরমভাবে যাচ্ছে তোমাকে বুঝতে পারছো তো? এই যে আমি এটা যে এরকম করলাম, এই কাপড়টাকে আমি যে এই করলাম, এই দেখো, এটা একটা তরঙ্গ গেল, এই একটা তরঙ্গ গেল। ঠিক আছে, এটা একটা তরঙ্গ গেল, এরমভাবে তরঙ্গটা কিন্তু যাচ্ছে, এরমভাবেই আলোটা এরমভাবেই আসছে। বোঝা গেছে? এবার কম্পাঙ্ক কাকে বলে? এক সেকেন্ডে কোনো মাধ্যমে যতগুলি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, ঠিক আছে, সেই সংখ্যাকেই সেই মাধ্যমে তরঙ্গ বলে। কি তরঙ্গ কাকে বলে? এক সেকেন্ডে তরঙ্গ, একটা সেকেন্ডে কোনো মাধ্যমে যতগুলি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, এই যে এই ওয়েভটা যতগুলো তৈরি হয়, যতগুলো একটা সেকেন্ডে যতগুলো তৈরি হচ্ছে, এই যে দেখো আমি যে এই যে এটাকে যে এরকম মারছি, এটাকে, ঠিক আছে, এটা তো একটা তরঙ্গ সৃষ্টি করছে, এটা এক সেকেন্ডে কতগুলো হয়? আসলে তো অনেক স্পিড হয়। সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে ওর তরঙ্গ। তাকে কি বলা হয়? কম্পাঙ্ক। তাকে কি বলা হয়? আমি এখানে তরঙ্গ কেন লিখেছি? তাই কি বলা হয়? তার কম্পাঙ্ক। কি বলা হয়? কম্পাঙ্ক, বা যেটাকে আমরা বলি কম্পাঙ্ক, বা যেটাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি। আমরা কি বলি? ফ্রিকোয়েন্সি। বোঝা গেছে? এরপরে কি হয়? এরপরে হয় হচ্ছে তরঙ্গের পরে, আর হ্যাঁ, এটার এসআই একক কি? কম্পাঙ্কের এসআই একক হচ্ছে গিয়ে হার্টজ। কি হার্টজ? বলে না এত হার্টজের রেডিও ওয়েভ, এত হার্টজ চ্যানেল লাগায়, এরকম বলে না, HEARTZ, বা এটাকে এরমভাবে, বা দেখবে এটাকে এরমভাবেও করে HZ।
বোঝা গেছে? এটা হার্টজ, মানে 1 সেকেন্ডে কতগুলো হয়, 1 সেকেন্ডে কতগুলো তরঙ্গ তৈরি হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? এবার আবার কি আরেকটা কি হয় এরপরে হয় তরঙ্গ দৈর্ঘ্য। কি হয়? তরঙ্গ দৈর্ঘ্য। কি বলছে? তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? কোন তরঙ্গের উপস্থিত সমদশায় কম্পিত পরপর দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে তার তরঙ্গ দৈর্ঘ্য বলে। কি দেখো এখানে কি হচ্ছে, এইটা একটা স্টার্ট হচ্ছে সমদশায় কম্পিত, মানে কি বলতে চাইছে, তবে এখান থেকে আরেকটা আসছে। ঠিক আছে, দেখো এইখানে এই ওয়েভটা এখানে স্টার্ট হচ্ছে, এই জায়গাটায় স্টার্ট হচ্ছে। আর দেখো আরেকটা এরকমই সেম ওয়েভ কোথায় স্টার্ট হচ্ছে? এইখান থেকে। তো এটাকেই বলে সমদশা। এর যে দশা আর এর দশা সেম, আবার এই পয়েন্টটার দশা আবার এই পয়েন্টের দশা সেম, আবার এই পয়েন্টের দশা এই পয়েন্টের দশা সেম, আবার এই পয়েন্টের দশা আর এই পয়েন্টের দশা সেম। বুঝতে পেরেছো কি বলছে? সমদশায় কম্পিত পরপর দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে তার তরঙ্গ দৈর্ঘ্য বলে, তাহলে কি এইখান থেকে এতদূরের যে ডিস্টেন্সটা তাকে তার তরঙ্গ দৈর্ঘ্য বলে। তাকে আমরা কি দিয়ে ডিনোট করি? ল্যামডা দিয়ে ডিনোট করি। আর কম্পাঙ্কতে কি দিয়ে ডিনোট করি? নিউ দিয়ে। এবার তরঙ্গ দৈর্ঘ্যের এসআই ইউনিট কি? তরঙ্গ দৈর্ঘ্যের এসআই ইউনিট হচ্ছে কি মিটার। তরঙ্গ দৈর্ঘ্যের এসআই ইউনিট মিটার। এটা তো মিটারেই মাপা হয়, মিটার সেন্টিমিটার হচ্ছে কি সিজিএস ইউনিট। ঠিক আছে, তরঙ্গ বেগ একক সময় কোনো তরঙ্গ কর্তৃক অতিক্রান্ত দূরত্বকেই, মানে এটা একক সময় কতটা জায়গা কতটা দূরত্ব অতিক্রম করবে তার কি বলা হয়? তরঙ্গ বেগ। ঠিক আছে, যেটা বেগ হয়। এটার বেগ কত হয়? তরঙ্গের বেগ হচ্ছে গিয়ে কত, মানে এমনি শূন্য মাধ্যমে তার সব কটা তরঙ্গের বেগ কত হয়? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মানে আলোর বেগ। বোঝা গেছে? এবার প্রত্যেকটা বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য একটার বেশি হয় একটার কম হয়। বোঝা গেছে? প্রত্যেকটা বর্ণের একটার বেশি হয় একটার কম হয় না। আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ শূন্য মাধ্যমে তার বেগ হয় হচ্ছে 3 × 10⁸। এবার দেখো, মানে সাদা লাইটের ওটা বলছি, যদি লাল বর্ণ বা সবুজ বর্ণ বা অন্য বর্ণ হয়, সেগুলোর কি হয়? সেগুলোর বেগ সবার আলাদা হয়। তাহলে লাল বর্ণের হচ্ছে কি, দেখো লাল বর্ণের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সব থেকে কম, রেড সব থেকে কম হচ্ছে গিয়ে এটার আর এখানে হচ্ছে গিয়ে মিউ অফ ভায়োলেট। ঠিক আছে, দেখো আমরা আরেকটা জিনিসও জানতাম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রপোর্শনাল টু 1/v। যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যত বেশি হবে, বা যেটাকে বলে প্রতিসরাঙ্ক যার যত বেশি হবে তার বেগ তত কম হবে। তাহলে ভয়েলেটের বা যেটাকে বলা হয় বেগুনি রঙের প্রতিসরাঙ্ক সবার থেকে বেশি, তাহলে এর বেগ কি হবে? তাহলে বেগুনি রঙের অফ ভি, ভি অনেক ছোট। কার থেকে ছোট? ভি অফ রেড। তাহলে কি লাল বর্ণের আলো সব থেকে বেশি তরঙ্গ বেগ হয়, লাল বর্ণের আলো স্পিড সব থেকে বেশি। দেখো লাল বর্ণের স্পিড সব থেকে বেশি হয়, তারপরে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয়। এটার কারণেই আমরা কি করি জানো? এইটা হয় বলেই আমরা করি হচ্ছে গিয়ে, দেখবে আমরা মানে বিপদ সংকেত হিসেবে লাল বর্ণটাকে ইউজ করি। কারণ কি? কারণ এটা অনেক দূর থেকে দেখা যায়, ওটার কারণ কি? কারণ এটার তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি এবং এটার স্পিড অনেক বেশি। বোঝা গেছে? তার জন্য আমরা বিপদ সংকেত দেখবে ওই যে ঠিয়ে বানায় না, ওই যে ডেঞ্জার লিখি, তারপরে আমরা সিগন্যাল, মানে ট্রাফিক সিগন্যাল দেখবে লাল মানে কি দাঁড়িয়ে যাও, তাই না? ডেঞ্জার এরকম বানায় না? হ্যাঁ, এরকম বানায় না, সরি দেখাচ্ছি, এরকম বানায় না। দেখো আমি একটু আর্টিস্টিক ভাই সব দেখে যায়, এরকম করে না, দাঁত এরকম হয় না, ডেঞ্জার এরকম করে না, এখানে লেখা থাকে ডেঞ্জার 120 ভোল্ট
লেগে থাকে তো 120 ভোল্ট, 220 ভোল্ট, 400 ভোল্ট। হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে গিয়ে লাল করার কারণ হচ্ছে গিয়ে কারণ লালের তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি, অর্থাৎ খুব তাড়াতাড়ি ট্রাভেল করতে পারে। ঠিক আছে, এবারে আমরা কি পড়বো? এবার আমরা পড়বো হচ্ছে কি এই বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য তো আমরা পড়লাম। হ্যাঁ, এবার বিভিন্ন তরঙ্গের বিষয় পড়বো, যেরকম কি গামা রশ্মি, তারপরে এক্স রশ্মি, তারপরে ইউভি রে, বুঝতে পারছো তো? এগুলো একটা তরঙ্গ, তাদের সম্বন্ধে একটু পড়বো। ঠিক আছে, তো চলো একটু পড়াশোনা করা যায়। আমি এটা একটু মুছে নিচ্ছি। ঠিক আছে, এবার আমরা কি পড়বো? এবার পড়বো হচ্ছে কিছু তরঙ্গের বিষয়। ঠিক আছে, তার নাম ধাম পাতা মানে কোথায় থাকে পড়বো। ঠিক আছে, কি একটা হচ্ছে কসমিক রে, এটা নিশ্চয়ই নাম শুনেছ। তারপরে হয় হচ্ছে গামা রে, কি হয়? গামা রে। তারপরে হয় এক্স রে নিশ্চয়ই শুনেছ, বা ওনাকে করেও থাকতে পারো হাত পা ভেঙে। তারপরে হয় হচ্ছে গিয়ে আলট্রাভায়োলেট রে, ইউভি রে পড়েছো? এটা শুনেছো কখনো? ইউভি রে। তারপরে হয় হচ্ছে কি ভিজিবল লাইট, বা যেটাকে বলে দৃশ্যমান আলো। এখানে হচ্ছে দৃশ্যমান আলো, বা যেটাকে বলি ভিজিবল রে, এটাকে বাংলায় বলা হচ্ছে দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো, আলো। ঠিক আছে, তারপরে হচ্ছে কি ভিজিবল রে হলো। তারপরে হচ্ছে গিয়ে অবহেলিত রশ্মি, বা যেটাকে বলা হয় ইনফ্রারেড। কি বলা হয়? ইনফ্রারেডই বলা হয়। কি বলা হয় এটাকে? আমি স্পেলিং টার্ন একটু দেখছি। ঠিক আছে, লোকজন একটু ইনফ্রারেড, হ্যাঁ ইনফ্রারেডই বলা হয়, ঠিক লিখেছি, ইনফ্রারেড। তারপরে কি হয়? অবহেলিত রশ্মি, যেটাকে বলা হয় ইনফ্রারেড। তারপরে হয় হচ্ছে গিয়ে মাইক্রোওয়েভ বলা হয় এটাকে, মাইক্রোওয়েভ, বা এটাকে বলা হয় কি বলা হয় এটাকে? বাংলায় বলা হচ্ছে মাইক্রোওয়েভই লেখা আছে, বাংলাতেও মাইক্রোওয়েভই লেখা আছে। আরেকটা কি হয়? আরেকটা হয় হচ্ছে গিয়ে বেতার তরঙ্গ, বা রেডিও ওয়েভ। এটাকে বাংলায় কি বলে? বেতার তরঙ্গ। মাইক্রোওয়েভ বলে। ইনফ্রারেডকে বলা হয় অবহেলিত রশ্মি বলা হয়। কারণ এটাকে আমরা এখনো অবহেলা করি শুধু, তার জন্য এটার নাম হচ্ছে অবহেলিত রশ্মি। ঠিক আছে, হলো। এইগুলো বলছে দাদা এইগুলো কি নাম দিয়েছো তুমি? এগুলো আমি মনেই রাখতে পারবো না, ভুলেই যাবো। ঠিক আছে, সেই প্রবলেমটা আমার সাথেও হয়েছিল, কিন্তু তো সলিউশন সব কিছু বের করিনি। তো এটার আমি সলিউশনও বের করেছি। কি সলিউশন? এটা আমি মুখস্থ রাখার জন্য নতুন একটা জিনিস আমি বানিয়েছিলাম নিজে, একটা ওই মতন, যেটা হচ্ছে সেটা আগে লিখে দিই। যেটা আমি বলতাম যে আমি একটা ওই যে বলে না নিমোনিক্স মতো বানিয়েছিলাম, এটা একটু মনে রাখতে সুবিধা হয় যাতে। কি বানিয়েছিলাম আমি? cos G's XUV in micro radio। আমি এরকম ভাবে মনে রাখতাম। cos মানে হচ্ছে কসমিক, জি মানে গামা, এটাকে গামাটাকে এরকম ভাবে দেখা, হ্যাঁ গামা রশ্মি। জি মানে হচ্ছে গিয়ে গামা, এক্স মানে হচ্ছে গিয়ে এক্স রে, ইউ মানে হচ্ছে আলট্রাভায়োলেট, ভি মানে হচ্ছে কি ভিজিবল লাইট। ঠিক আছে, ইন মানে হচ্ছে ইনফ্রারেড, মাইক্রো মানে হচ্ছে মাইক্রোওয়েভ, রেডিও মানে হচ্ছে রেডিও ওয়েভ। ঠিক আছে, আমি এরকম মনে রাখতাম। ভাই সাহেব তোমরা কিরম মনে রাখবে জানি না। ঠিক আছে, তোমরা মেবি এটাকে ফলো করতে পারো, আর যদি না ফলো করতে চাও নিজে বানিয়ে নেবে, বা যাদের এমনি মনে থাকে মনে রেখে। ঠিক আছে, কিন্তু এবার কেন এটাকে মনে রাখা দরকার? কারণ এটাকে পরীক্ষায় দিতে পারে যে কোনটার এদের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, দেখো আমি তার জন্য আমি বের করেছিলাম যে এদিক থেকে এদিকে গেলে, মানে বাদিক থেকে ডান দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? বৃদ্ধি পায়। কি বাদিক থেকে ডান দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কি হচ্ছে? বৃদ্ধি পায়। ঠিক আছে, বাদিক থেকে ডান দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, মানে কসমিক রে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কম হয়, এবং রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয়। বোঝা গেছে? আবার
ডান দিক থেকে বাঁ দিকেই গেলে, ডান দিক থেকে বাঁ দিকে গেলে, আবার ডান দিক থেকে বাঁ দিকে গেলাম, ফ্রিকোয়েন্সি বা যেটাকে বলে কম্পাঙ্ক, কম্পাঙ্ক কি হয়, কম্পাঙ্ক কমে। মানে এর ফ্রিকোয়েন্সি, কসমিক রের ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি হয়, রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি সব থেকে কম হয়। কারণ কি, এটা উল্টো কেন দাদা? দেখো আমরা কি জানি, সি ইজ ইকুয়াল টু ল্যামডা মিউ, জানতাম তো। তাহলে দেখো ল্যামডা সবসময় মানে ইয়েতে থাকে, কি বলে বাংলায় কি বলে, ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। ল্যামডা সবসময় মিউ এর সাথে বা তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্কের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে। তাই এইটা যদি বাড়ে, এটা যদি বাড়ে, কি বলে ওর নাম, ল্যামডা যদি বাড়ে, তাই কম্পাঙ্ক সবসময় কি হবে, কমবে। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, কম্পাঙ্ক সবসময় কমবে। তাহলে কি এইটুকুনি মনে রাখতে হবে, রেডিও ওয়েভের কি বলে, রেডিও ওয়েভের কম্পাঙ্ক না, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয়। তাহলে এগুলো মনে থেকে যাবে। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের দিতে পারে যে কোনটা এদের মধ্যে কোনটার বেশি। ঠিক আছে, তো এরমভাবে মনে রাখতে হবে। কস জি, আমি এরমভাবে মনে রাখতাম ভাই, তোমাদের কথা চাই না। আমি যেই মিনস যখন দিয়েছি তখন আমি এটা দিয়ে ইউজ করতাম, যে কস জিস এক্সইউভি, এক্সইউভি একটা গাড়ি, জানো তো, কস জিস এক্সইউভি, কস জি যে আমরা বলি না, হ্যালো জি, হো জি, এরকম বলি, তাই লিখলাম কস, কস একটা লোকের নাম, কস জিস এক্সইউভি, এক্সইউভি একটা গাড়ির নাম, অনেকে জানে। ইন কস জিস এক্সইউভি ইন মাইক্রো রেডিও, মানে কি ছোট রেডিওর মধ্যে কস জিস এক্সইউভি ঢুকে গেছে। ঠিক আছে, একটা নিউমোনিক্স তো বানাতে হবে, তার জন্য আমি এটা বানিয়ে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, আমি এটা নিজে বানানো পয়সা পেটেন্ট করি নেবো এটা, এবার আমি ঠিক আছে, অন্য কোনো জিনিসপত্র আমার বানানো নেই, কিন্তু এটা আমার বানানো। এবার কি আমরা দু তিনটে ওই যে এই রশ্মির দু তিনটের বিষয় একটু পড়বো, দুটো তিনটে রশ্মির বিষয় পড়বো। কী কী রশ্মির বিষয় পড়বো? অতিবেগুনি রশ্মি বা যেটাকে বলে ইউভি রে, এক্স রশ্মির বিষয় পড়বো, আর কি গামা রশ্মির বিষয় পড়বো। ঠিক আছে, এই তিনটের বিষয় পড়বো, তিনটের ব্যবহার পড়বো, আর তিনটের ক্ষতিকারক প্রভাব পড়বো। কি পড়বো? তিনটের ব্যবহার ও তিনটের ক্ষতিকারক প্রভাব। ঠিক আছে, এগুলো তোমরা একটু খাতায় কিন্তু দয়া করে লিখে নিও, বুঝলে? এবার কি পড়বো দেখো, নাম হচ্ছে কি, প্রথমে পড়ছে হচ্ছে ইউভি রে, ইউভি রে, ইউভি রে পড়ছে। এটার ব্যবহারটা আগে পড়ি। কি ব্যবহার? এর ক্ষতিকারক প্রভাব তো তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না ইউভি রের ক্ষতিকারক প্রভাব। ব্যবহার, এখানটা লিখি ব্যবহার, ব্যবহার, আর এখানটা লিখি ক্ষতিকারক, ক্ষতিকারক প্রভাব, প্রভাব। ঠিক আছে, ইউভি রের ব্যবহার কি দাদা? ইউভি রে আবার ব্যবহার, আমি শুনেছিলাম ইউভি রে খুব খারাপ, স্কিন পুড়ে যায়, ক্যান্সার হয়, এই হয় সেই হয়, এটা তো সত্য কথা। ব্যবহারও করি। কী কী বিষয়ে ব্যবহার করি? আণবিক গঠন সংক্রান্ত কাজে অতিবেগুনি শোষণ বর্ণালী ব্যবহৃত হয়। কি আণবিক গঠন জনিত কাজ? আণবিক গঠন মানে যে ছোটো ছোটো যে আমাদের করি না, কি বলি, আমি ছোটো ছোটো অণু, পরমাণু, ওদের গঠন সম্বন্ধে আমাদের, ওদের গঠনের জন্য আমাদের ব্যবহার ইউভি রে। খেয়াল কি, আণবিক গঠন সংক্রান্ত কাজে, আণবিক গঠন সংক্রান্ত কাজে, এখানটা আমি অন্য পেন ইউজ করি, আণবিক গঠন সংক্রান্ত কাজে, ঠিক আছে, ইউভি রে বা অতিবেগুনি রশ্মি শোষণ বর্ণালী, এই ভাইটা এটা কি লিখলাম, শোষণ বর্ণালী ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? ঠিক, একটা এটা হলো। আবার কি আরেকটা দুটো তিনটে তো বেনিফিট থাকবে। আরেকটা হচ্ছে গিয়ে বিভিন্ন জিনিসের জীবাণুমুক্ত করতে, যে বলে না অ্যান্টিব্যাকটেরিয়া, ওইরকম অ্যান্টিব্যাকটেরিয়া করতে কিছু বলে, ওটা করতে আমরা এটা ব্যবহার করি। কি বিভিন্ন জিনিসের জিনিস কে লেখা ভালো না, জিনিস কেই লেখা, বিভিন্ন জিনিসকে জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার হয়।
জন্য ব্যবহার হয়। ঠিক। লাস্ট বাট নট দ্য লিস্ট কি, বার্গলার অ্যালার্মে ব্যবহৃত হয়। এটা কি অ্যালার্ম আমি জানি না, কিন্তু এখানে লেখা আছে তাই বলে দিচ্ছি। কি লেখা, বার্গলার অ্যালার্ম। আমি তো বার্গার পড়ছিলাম কিছুক্ষণ আগে, ভাই সাহেব খিদে পাচ্ছে তো আমি বার্গার পড়ছিলাম। বার্গলার অ্যালার্মে ব্যবহৃত হয়। এটা কি অ্যালার্ম ভাই জানি না, আমাকে বলো না। অ্যালার্মে ব্যবহৃত হয়। এটা একটুখানি তোমরা মুখস্থ করে নেবে, আর যাদের বেশি একটুখানি জানার ইচ্ছা তারা একটু সার্চ করে নেবে গুগলে। এটা আমি জানি না, আমি মনে হয় এটা কোনো ওই যেগুলো আমাদের আর্ক রিঅ্যাক্টর হয় না, আর্ক রিঅ্যাক্টর মানে কি টনি স্টার্ক, ওই আর্ক রিঅ্যাক্টর না, ওই আর্ক রিঅ্যাক্টর নয়, মানে হচ্ছে গিয়ে ওই যে আমরা যে দেখবে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হয়, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মানে যে আমাদের পরমাণু শক্তি দিয়ে যে বিদ্যুৎ যখন তৈরি হয়, তারতে এরকম কিছু একটা অ্যালার্ম থাকে। আমার এটা মেবি মনে হয়, আমি ঠিক নট শিওর অ্যাবাউট ইট। ঠিক আছে, নেক্সট কি, এটার ক্ষতিকারক প্রভাব সবাই জানে। কি, চোখের রেটিনাকে নষ্ট করে দেয়। কি, চোখের রেটিনাকে নষ্ট করে দেয়, নষ্ট করে দেয়। নেক্সট কি, ফলে দৃষ্টিশক্তি হারিয়ে যায়। রেটিনাকে নষ্ট করে দিলে দৃষ্টিশক্তি হারিয়ে যাবে, কালকে আমি পড়িয়েছি। রেটিনা নষ্ট করে দেয়, ফলে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। ঠিক আছে, নেক্সট শরীরের ওপর বারবার পড়লে, এখানটাকে কেন লিখছি আমি, এখানটাই লিখি, শরীরের ওপর বারবার পড়লে ত্বকের ক্যান্সার হতে পারে, বা স্কিন ক্যান্সার যেটাকে বলে। কি, ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, ক্যান্সারের সম্ভাবনা থাকে। লিখে দেবে এটা, কি, ক্যান্সারের সম্ভাবনা থাকে। ঠিক আছে, সম্ভাবনাটা লিখতে আমার দাদু ভেঙে যাবে, তাই লিখলাম না। হয়েছে, হ্যাঁ, এটা ইউভি রের ক্ষেত্রে হলো। এবার এক্স রের ক্ষেত্রে একটু দেখি, এক্স রশ্মি। আমি কি এত কষ্ট করে বারবার লিখবো, নাকি তোমাদেরকে দিয়ে একটু লেখাবো? বলো, হোয়াট ইউ গাইজ ওয়ান্ট, আমি লিখতে হবে, তোমাদেরকে দিয়ে একটু লেখাই নাকি? এক্সরের আগে পড়ি একটু গামারে। ঠিক আছে, এক্সরের আগে একটু গামা পড়ে নিই, তারপরে এক্সরে পড়বো। এক্সরেটাও অনেক কাজে লাগে যদিও, তাও আমার ইচ্ছা হচ্ছে গামারে পড়তে, তাই গামারে পড়বো। গামারে এক্সকে নিয়ে তো সবাই কান্নাকাটি করো, বলো এক্সরে কোথায় গেলি তুই, তাই না? আমি বলছি হ্যাঁ, কী পড়বো এবার, গামারে পড়ছে। হ্যাঁ, গামা রশ্মি, গামারে, এটা হচ্ছে গামা সাইন। ঠিক আছে, এটা গামা সাইন। গামারের সম্বন্ধে কি পড়বো, গামারের ব্যবহার কি? দাদা গামারে তৈরি, গামার দিয়ে হয়, কি হয়, হাল্ক তৈরি হয় গামারে দিয়ে। ঠিক, এটা সত্য কথা। হ্যাঁ, কাজ নিয়ে হাল্ক দেখছি। হ্যাঁ, এটা সত্য কথা না, হাল্ক গামারে দিয়ে তৈরি। দেখো ওই যে গ্রিন কালারটা ওর গামারের জন্যই হয়েছে। হ্যাঁ, যা একটা দিয়ে দিতে হবে, যারা জানো না, অ্যাভেঞ্জার দেখো, অ্যাভেঞ্জার কি, গামারের কি, রেডিওথেরাপিতে ও ক্যান্সার চিকিৎসায় কাজে লাগে। লেখো ভাই, আমি লিখছি না, কি লিখবো, রেডিওথেরাপি, রেডিওথেরাপি ও ক্যান্সার চিকিৎসায় কাজে লাগে। সেকেন্ড কি, খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় কাজে লাগে। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে কি, নিউক্লিয় বিক্রিয়া ঘটানোর জন্য গামার রশ্মি ব্যবহৃত হয়। নিউক্লিয় বিক্রিয়া মানে কি, ওই যে নিউক্লিয়ার হয়, ওই ওয়েপেন টোপেন হয়, ওই যে যেটা আমি বললাম হাল্কের ওটা কেন, যে স্ট্যানলি যে বানিয়েছিল সেই জানে, যেটা অনেক কাজে। ঠিক আছে, তাই কি নিউক্লিয়
বিক্রিয়া ঘটানোর জন্য, মানে নিউক্লিয়াস বা ওসের বিক্রিয়া ঘটানোর জন্য আমরা গামা রে ব্যবহার করি। বোঝা গেছে। এর ক্ষতিকারক প্রভাব কি? আমি লিখছি না, শোনো, আমি লিখছি না, কারণ নাহলে আমি শেষ করতে পারবো না। আমি লিখছি না লিখে আমি কী করবো, তোমাদের পিডিএফ দিয়ে দেবো, প্লিজ একটু পিডিএফটা একটু ফলো করে নিও, ঠিক আছে? বারবার লিখতে গেলে এখন আমার আধ ঘন্টা এখানেই পেরিয়ে যাবে। এবার কি লাস্ট ক্ষতিকারক প্রভাব কি? ক্ষতিকারক প্রভাব হচ্ছে গিয়ে মানবদেহে জীবন্ত কোষকে ধ্বংস করে দেয়, ফলে সংশ্লিষ্ট অংশে ক্যান্সার ইত্যাদি রোগ দেখা যায়। সংশ্লিষ্ট অঙ্গে বা অংশে ক্যান্সার ইত্যাদি ধরা পড়ে, ঠিক আছে? কারণ যেহেতু কোষকে করে দেয়। এটা কি এখানে তোমাদের বোঝানোর কিছু নেই, এটা লাইফ সায়েন্সের মতন পড়ে যাও, মুখস্থ করে যাও, ঠিক আছে? তারপর কি এক্স রে ব্যবহার তো তোমরা অনেকেই জানো, তোমাদের মা বাবা এক্স রে করতে যায়, তোমরাও যদি হাত পা ভেঙে থাকো কখনো, তোমরাও নিশ্চয়ই এক্স রে কখনো করতেই গেছো। এক্স রে ব্যবহার কি? চিকিৎসা ক্ষেত্রে মানুষের শরীরের ভাঙা হাড় ও অভ্যন্তরের বিভিন্ন অংশের ছবি তোলা যায়। রেডিওথেরাপিতে ব্যবহৃত হয়, আগেও যেরকম গামারেও রেডিওথেরাপিতে ব্যবহার হয়, এখানেও ব্যবহৃত হয়, ঠিক আছে? কেলাসের গঠন নিরূপণে সাহায্য করে। কেলাস মানে কি? কেলাস মানে হচ্ছে কি ওই সলিড তৈরি হয়, আমি জানি না কেলাস মানে, আমি জানি না ঠিকঠাক। ওই যে ক্রিস্টাল বলে, বাংলা ইংলিশে বলে ক্রিস্টাল গঠনে ওটা কাজে লাগে। ক্রিস্টাল কী করে বোঝাবো, ছেড়ে দাও না, এটা একটু মনে রেখে দাও ভাই সাহেব, সো সরি, এটা আমি এখন বোঝাতে পারছি না, একটু যাদের একটু তারা আছে একটু পড়ে নাও তারা। আর কি চলাচলন বন্ধ করতে গোয়েন্দা বিভাগে এক্স রে ব্যবহৃত হয়। কি? চোরাচালান বন্ধ করতে গোয়েন্দা বিভাগে এক্স রে ব্যবহৃত হয়। এটা তো আমিও জানতাম না, এই প্রথমবার জানলাম। চোরাচালান বন্ধ করতে গোয়েন্দা বিভাগে এক্স রে ব্যবহৃত হয়, ঠিক আছে? এটা একটু মানে বেশি ইন্টারেস্টিং টপিক নয়, ঠিক আছে? এগুলো কিন্তু পড়তে আমাদের হবে, এখান থেকে তোমাদের 1 নম্বর আসতেই পারে, ঠিক আছে? ক্ষতিকারক প্রভাব কি? মানব দেহে এক্স রশ্মি পড়লে ক্ষতের সৃষ্টি হয় এবং রক্তের শ্বেতকণিকা নষ্ট হয়ে যায়। মানব দেহে বেশিক্ষণ এক্স রে যদি পড়া হয় তাহলে তার কি হয়? ক্ষতের সৃষ্টি হয়, তার ফলে কি হচ্ছে? শ্বেতকণিকা নষ্ট হয়ে যায়। বোঝা গেছে? হ্যাঁ, এই ছিল হচ্ছে কি আমাদের কয়েকটি চুম্বকীয় তরঙ্গ বা ইএম ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ব্যবহার ও তার ক্ষতিকারক প্রভাব, ঠিক আছে? হ্যাঁ, এটা তোমরা একটু পিডিএফটা একটু নিয়ে নিও, পিডিএফটা দেখে প্লিজ সো সরি একটু দেখে নিও, ঠিক আছে? লেখাটা নাহলে আমি লিখে দিতাম, তাও আমরা একটু আজ শেষ করতে হবে বলে, ঠিক আছে? এবার কি হয়? আলোর বিচ্ছুরণ। কি হয়? আলোর বিচ্ছুরণ, ঠিক তো? বিক্ষেপণ তো পড়ালাম তো। আলোর বিক্ষেপণ বা এটাকে কি বলে? স্ক্যাটারিং অফ লাইট। এই ইংলিশ কথাটা অনেকেই শুনেছো, স্ক্যাটারিং অফ লাইট, LIGHT, স্ক্যাটারিং অফ লাইট কি হয়? এখানে বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন গ্যাসীয় অণু অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট সূর্যালোক শোষণ করে এবং শোষিত আলোক রশ্মিকে চতুর্দিকে বিস্তার করে। এই পদ্ধতিকে আলোর চারদিকে বিস্তৃত হওয়ার ঘটনাকেই আলোর বিক্ষেপণ বলে। কি? দেখো, আমাদের বায়ুমণ্ডল আছে, তো বায়ুমণ্ডলে যে ধূলিকণা আছে, অনেক গ্যাস আছে বায়ুমণ্ডলে, সেই গ্যাসগুলো কি করে? সূর্য থেকে যে আলোক রশ্মিটা আসছে সেটাকে নিজের কাছে স্টোর করে তারপর কি বিক্ষেপণ মানে ছুড়ে দেয়, মানে শোষণ করে। শোষণ করার পরে কি হয়? চতুর্দিকে বিস্তার ঘটিয়ে দেয়। প্রথমে নেয়, ঠিক আছে, শোষণ করে ছেড়ে দেয় সব কিছু, ঠিক আছে? ওটাকেই বলা হয় হচ্ছে গিয়ে আলোর বিক্ষেপণ। এই কারণটার জন্যই আমরা দেখতে পাই আকাশকে, আমরা এর কারণে নীল দেখতে পাই, এই আলোর বিক্ষেপণ। যদি তোমাকে জিজ্ঞাসা করে আকাশকে আমরা আলোর কোন ধর্মের ক্ষেত্রের জন্য দেখতে পাই? আলোর বিক্ষেপণের জন্য আমরা আকাশকে নীল দেখতে পাই। দেখো, আমাদের এখানে বায়ুমণ্ডল আছে, তার জন্য আমরা এখানকার আকাশকে নীল দেখতে পাই। তারপর তুমি যদি কখনো স্পেসের ফটো দেখো, স্পেস বা চাঁদের যাদের নীল আর্মস্ট্রং যখন চাঁদে গেছিলো তখন দেখবে একটা ফটো, তোমরা যদি কখনো দেখবো, ওইখানকার আকাশ কীরকম? ওইখানকার আকাশ সবসময় কালো থাকে। ওইখানকার আকাশ সবসময় কী হয়? কালোই থাকে। ওইখানকার আকাশ সূর্য উঠুক না উঠুক সবসময় আকাশ কালো।
কারণ কি? কারণ হচ্ছে গিয়ে ওখানে কোনো বায়ুমণ্ডল নেই, তাই আলোর বিক্ষেপণও হয় না। বোঝা গেছে? এখানে আলোর বিক্ষেপণ হয়, তাই ঠিক হয়েছে। এবার আলোর বিক্ষেপণ হলো, এবার দেখো বিক্ষেপণের একটা সূত্র আছে, বিক্ষেপণের একটা নিয়ম আছে যে কতটা কোন আলোটা বেশি, এটা বিক্ষেপণ মানে ইন্টেন্সিটি, বিক্ষেপণ কোন আলোর কত বেশি বিক্ষেপণ হবে সেটা কার সাথে প্রপোর্শনাল হয় বা কার সাথে অনুপাতে থাকে, সেটা হচ্ছে গিয়ে 1/, সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের 4 গুণ, তার তরঙ্গ দৈর্ঘ্যের কি বলে এটাকে, চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক হয়। কি? আলোর যে কতটা ইন্টেন্সিটি হবে, কতটা বিক্ষেপ করবে, আলোটাকে কতটা বিক্ষেপ করবে, সেটা কার সাথে হয়, তার ল্যামডাটাকে কি বলে, ল্যামডাটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যের 4 গুণের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। তাহলে কারোর কোনো আলোর যদি ল্যামডা খুব বেশি হয় তার বিক্ষেপণ খুব কম হবে, তাই তো? কোনো আলোর কি বলেন না, তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে তার বিক্ষেপণ কম হবে। তার জন্যই আরেকটা কারণ আমি বললাম না, লাল আলোকে কেন আমরা কোনো ব্যবহার করি, কারণ লাল আলোর বিক্ষেপণ অনেক কম হয়, লাল আলোর বিক্ষেপণ খুব কম হয়। দেখো, কারণ দেখো এইটা খুব বেশি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তার জন্য বিক্ষেপণ সব থেকে কম। বোঝা গেছে? ঠিক আছে। এবার দেখো আমার ছোটোবেলায় একটা কোশ্চেন ছিল, তোমাদেরও অনেকের মাথায় এই কোশ্চেনটা এসছে, কি কোশ্চেনটা, যে দাদা নয়, যে আমার কোশ্চেনটা আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, ছোটোবেলায় আমি নিজেকে খুব ইন্টেলিজেন্ট মনে করতাম, মার্কস টাক্স দিতে পেতাম না, শূন্য পাচ্ছি এদিকে নিজেকে। আমাকে একটা দাদা ছিল, আমি যে স্যারটার কাছে পড়তাম, আমি যে দাদাটার কাছে, সেই দাদাটা আমাকে খুব বার খাওয়াতো। আর কারণ কি, অন্য কেউ অঙ্ক পাচ্ছে না, আমাকে দাদাটা যদি একটা অঙ্ক দেখিয়ে দিত আমি অন্য অঙ্কগুলো করে নিতাম। তার জন্য আমাকে দাদাটা বলতো খুব ভালো পড়ছিস, এই করছিস, খুব বার খাওয়াতো। ঠিক আছে। এবার ওই দাদাটাকে আমি ভুলভাল কোশ্চেন করতাম, আমি নিজেকে তারপর সায়েন্টিস্ট মনে করতাম, যে ভাইসাব কি পড়ছি আমি, আগুন লাগছে। এইদিকে দেখি পরীক্ষায় শূন্য পাচ্ছে, অঙ্কে শূন্য পাচ্ছে, 3 পাচ্ছি, 4 পাচ্ছি। ঠিক আছে, কিন্তু দাদাটা এত বার খাওয়াতো, আমরা সব পারি। এবার তার জন্য ওই দাদাটাকে আমি একদিন কোশ্চেন করছিলাম, তখন আমার খুব কিউরিয়াসিটি হয়ে গেছিলো, দাদাটা আমার কিউরিয়াস বানিয়েছিল দাদাটা আমাকে। তো আমার একটা কোশ্চেন হয়েছিল যে এমনি তো আকাশ নীল থাকে, কিন্তু যখন সূর্যাস্তের সময়, সূর্যটা যখন অস্ত যায় তখন আকাশটা লাল কেন হয়? কারণটা শোনো, কারণটা হেভি 1/cos c, হেভি 1/cos c। কি কারণটা হচ্ছে গিয়ে যখন সূর্যটা যখন অস্ত যাচ্ছে, ধরো যে এটা পৃথিবী, তো এটা ধরো যে পৃথিবীটাকে নীল কালার দিয়ে করা উচিত, এটা পৃথিবী, তো এটা ধরো যে পৃথিবী, ঠিক আছে। এবার সূর্য ধরো যে এইখানে, ধরো যে আমরা এখানে আছি, এখানটা ধরো যে ভারত আছে বা আমরা আছি, আমাদের শহর আছে। তো সূর্য যখন অস্ত যাচ্ছে, সূর্যটা যখন এরকম থাকে তখন পুরো নীল দেখাচ্ছে, কারণ নীল আলো হচ্ছে, স্ক্যাটারিং হচ্ছে নীল আলোর কারণ, নীল দেখানোর কারণটাও একটা আলাদা আছে। কি আছে? আকাশকে কেন, এই কারণে সূর্য আলোর উপস্থিত নীল রশ্মিগুলি লাল আলোর চেয়ে বেশি বিক্ষিপ্ত হয়। নীল আলো কেন বিক্ষিপ্ত হয়, কেন আমাদের আকাশটাকে নীল দেখায়? কারণ নীলের তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম হয়, লালের তুলনায় নীলের তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম হয়, তাহলে বিক্ষেপণ নীলের বেশি হয়, তার জন্য আকাশটাকে আমরা নীল দেখি। ঠিক আছে, তার জন্য আমরা আকাশটাকে কি দেখি? নীল দেখি। এবার যে টপিকটা ছিলাম সেই টপিকটা ফিরে আসি, যে যখন সূর্যাস্ত যায় বা সূর্য যখন ওঠে তখন আমাদের কেন আকাশটাকে লাল দেখায়? কারণ দেখো, এটা হচ্ছে সূর্য, এটা নর্মাল 12টা-13টার দিকে তখন সূর্য এরকম, তার জন্য আমরা পুরো কি নীল দেখছি। কিন্তু যখন হয় কি বলে, সূর্যাস্ত যায় তখন কি হয়, সূর্যটা এইসব জায়গায় চলে আসে, সূর্য আসে না, পৃথিবীটা ঘুরে যায়। আমি সূর্যটাকেই ঘোরাচ্ছি, ভাই সাহেব কেউ বলবে না, আমি সূর্যটাই ঘোরাচ্ছি, সূর্যটা এখানে ছিল, এখানে এলো এবার, বা পৃথিবীটা ঘুরছে তার জন্য। এবার কি হয় দেখো, তার জন্য তখন কি হচ্ছে, সূর্যটা দেখতে পাচ্ছি না আমরা, তাহলে লাইটটা ভালো করে পৌঁছাচ্ছে না, কোন লাইটটা সব থেকে বেশি পৌঁছাবে? তাহলে যেই লাইটটার বিক্ষেপণ সব থেকে কম সেই লাইটটাই শুধু একমাত্র পৌঁছাবে, যে লাইটের বিক্ষেপণ সব থেকে কম সেই লাইটটাই ভালো পৌঁছাবে। নাহলে অন্য লাইটগুলো তো বিক্ষেপণ হয়তো সব ছড়িয়ে যাচ্ছে,
আর এইখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না, অন্য দেশে লাইটটা ভালো দেখাচ্ছে কিন্তু আমরা ভালো করে দেখতে পাচ্ছি না, কারণ বিক্ষিপ্ত সব চলে যাচ্ছে। কিন্তু তাহলে এই জায়গাটায় যখন এইখানটাতে আছি তখন আমরা কোন আলোটা তাহলে ভালো দেখতে পাবো, যেই আলোর বিক্ষেপণ সব থেকে কম। সেটা কোন আলোর বিক্ষেপণ সব থেকে কম? লাল আলোর বিক্ষেপণ সব থেকে কম, কারণ তার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয়। তার জন্যই আমরা যখন সন্ধেবেলা না, যখন সূর্য যখন অস্ত যায় বা সূর্য যখন ওঠে, ঠিক আছে, তখন আমরা আকাশটায় কি দেখতে পাই? লাল দেখতে পাই। লাল দেখতে পাই। বোঝা গেছে? হ্যাঁ, হেভি না জিনিসপত্র? হ্যাঁ, বিভব সংকেত হিসেবে কি ব্যবহার হলো। এই ছিল হচ্ছে গিয়ে আলো। আজকের আলো আমরা কি করলাম? শেষ করে দিয়েছি। আজকে কি করলাম? আলো শেষ করলাম। ঠিক আছে, তাহলে কি বলতে পারি এটাকে? দি এন্ড অফ লাইট। তাহলে লাইট খুব ভালো করে আমরা পড়েছি, বুঝেছি এবং কোয়েশ্চেন সব করিনি কিন্তু কিছু করেছি। এবার আমরা পিওয়াইকিউ সেশন দেবো। পিওয়াইকিউ সেশনে অনেক কোয়েশ্চেন করবো। পিওয়াইকিউ সেশনে লাস্ট আমি প্রথমে 5 বছরের দেবো, তারপরে আবার 5 বছরের দেবো। ঠিক আছে, পিওয়াইকিউ সেশন মাস্ট জয়েন। ঠিক আছে, ওটাকে জয়েন করতেই হবে। তো পিওয়াইকিউ সেশনে সবাই চলে আসবে। আজ ধন্যবাদটাও লিখে দিই। থ্যাংক ইউ। পিওয়াইকিউ সেশনে কিন্তু সবাই আসবে। ঠিক আছে, আমি সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি যে পিওয়াইকিউ সেশনে সবাই চলে আসবে। দেখবে খুব ফাড়ু অঙ্ক করছি আমরা, খুব হেভি জিনিসপত্র করছি। ঠিক আছে, সবাই সেখানটা চলে আসবে। সবাইকে যেন উপস্থিত দেখতে পাই, খুব যেন ভিউজ হয় এই জায়গাতে, আমি যেন বেশি পয়সা খাওয়াই। ঠিক আছে, এই ছিল হচ্ছে কথা। আলো এখানে শেষ করলাম। আর যেটা আমি তোমাদেরকে বললাম যে এরপরে 2-1টা চ্যাপ্টার একটু ডিলেতে স্টার্ট হবে, মানে এই সপ্তাহটা মেবি একটু আর হবে না ক্লাস, পরের সপ্তাহ হবে না। এবার কবে থেকে আমি আবার এসে ক্লাস করাতে পারবো সব ডিপেন্ড করছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওপর, কবে তারা রেজাল্ট বের করে। ঠিক আছে, হোপফুলি ফিঙ্গার্স ক্রস তারা খুব তাড়াতাড়ি রেজাল্ট বের করবে। আর যারা আমার ভিডিও দেখছেন তারা প্লিজ বলে দিন একটুখানি, যদি কোনো ভালো কেউ দেখে, মানে শিক্ষামন্ত্রী, তারা নিশ্চয়ই আমার ভিডিও দেখবে না, তাও যদি স্যার আপনি যদি দেখে থাকেন প্লিজ দয়া করুন আমাদের রেজাল্ট একটু বের করে দিন, কারণ আমরা খুব দুবিধায় পড়ে আছি। ঠিক আছে, হ্যাঁ, তোমাদেরকেও বলছি যে খুব ভালো করে পড়াশোনা করো। আর কিছুদিনের মধ্যে আমাদের দেখা হবে। পিওয়াইকিউ সেশনে তো এখন দেখাই হতে থাকবে, তাও কিছুদিনের মধ্যে আর 2-3 দিন, আর কিছুদিন 1-2 সপ্তাহ পরে আমাদের আবার আসলে মুলাকাত হবে। ঠিক আছে, তো ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং জীবনে আগুন লাগাতে থাকো। টাটা, বাই বাই, সি ইউ অ্যান্ড গুড নাইট।